পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার পর দেবেন চূড়ান্ত ঘোষণা। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এই অবস্থান তার। এর আগে দুপুরের মধ্যে প্রধান বিচারপতি সহ আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতির পদত্যাগ চেয়ে হাইকোর্ট চত্বরে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থী ও আইনজীবীরা। দাবি পূরণ না হলে দেন প্রধান বিচারপতির বাসভবন ঘেরাওয়ের কর্মসূচি। সকালে সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভা ডাকার পর তা স্থগিত করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ নিয়েও ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের দাবি, বিচার বিভাগীয় কু করতেই ফুলকোর্ট সভা ডাকা হয়েছিল। বিচার বিভাগকে মুক্ত করতে আন্দোলন চলমান থাকবে বলেও জানান তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইকোর্টে আসেন সেনা সদস্যরা। শপথ ভঙ্গ করে যেভাবে দলীয়ভাবে প্রভাবিত হয়ে অবিচার করেছে, তাদের প্রত্যেকের এই পদত্যাগ করতে হবে। আপিল বিভাগের দলকানা প্রধান বিচারপতি সহ সকল বিচারপতিদের পদত্যাগ না হওয়া পর্যন্ত কোন বিচার কার্যক্রম চলবে না। রাষ্ট্রপতির ক্ষমতা বলে তাকে অপসারণ করতে হবে, নতুবা আইনজীবী সমাজ কোনো কিছুর তোয়াক্কা করবে না। জুডিশিয়াল অভ্যুত্থান ঘটানোর জন্য, কু করার জন্য এই অসৎ উদ্দেশ্যে এই ফুলকোর্ট বসার প্ল্যান করেছিল। আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তো পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এই ঘোষণার পরে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের প্রতিক্রিয়া কি, এবং আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে তাদের আর কি পদক্ষেপ আছে? দেখুন, মোটামুটি 12টার দিকের থেকেই হাইকোর্ট অঙ্গন কিন্তু একেবারে উত্তাল ছিল। বিশেষ করে গত 2 ঘন্টার মতো খুবই উত্তাল ছিল। এখানে হাজারো শিক্ষার্থী, জনতা, আইনজীবী সবাই একত্রিত হয়েছিল। এবং যখন খবর পাওয়া গেল যে আজকে প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের বেঞ্চের অনেক বিচারপতিরাই কিন্তু পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তারা এরই মধ্যে আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুলের সাথে কথা বলেছেন। রাষ্ট্রপতি দপ্তরের সাথে যে কোনো সময় কথা বলে তারা পদত্যাগ করবেন। তারপরে শিক্ষার্থীদেরকে কিন্তু এখানে যারা সেনাবাহিনীর কর্মকর্তা যারা রয়েছেন, সেনা কর্মকর্তারা তাদের বুঝিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদেরকে কিন্তু এখান থেকে আপাতত তাদেরকে একটু দূরে সরিয়ে দিয়েছেন। হাজারো শিক্ষার্থীর মিছিল কিছুক্ষণ আগে এখান থেকে তারা গেছে, তবে তারা বলেছে তারা চলে যাচ্ছে না, তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে থাকবে যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ নিশ্চিত করা হয়। আমি যদি একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের 7 জন বিচারপতি রয়েছেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এনায়েতুর রহিম, বিচারপতি হোসেন, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি শাহিনুর ইসলাম। এই 7 জনের এই 6 জন পদত্যাগ করবেন তেমনটি আমরা শুনতে পেয়েছি বা এখন পর্যন্ত। তবে বিচারপতি আশফাকুল ইসলাম তিনি পদত্যাগ নাও করতে পারেন বা তিনি করবেন কিনা এখনো পর্যন্ত সিদ্ধান্ত আমরা জানতে পারিনি। যাই হোক, এই 6-7 জনের ভিতরে 6 জন মোটামুটি পদত্যাগ করবেন, সেটি এখন পর্যন্ত নিশ্চিত। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই মুহূর্তে যদি সুপ্রিম কোর্টের যেই অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের পদত্যাগের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরা কারা আসবেন সেই সম্ভাব্য কিছু নামও কিন্তু ঘোরাফেরা করছে। কারণ আপনি জানেন যে দেশের প্রধান বিচারপতির যেই আদালত, দেশের সর্বোচ্চ কোর্ট যেটি অ্যাপেক্স কোর্ট, সেই কোর্ট এভাবে নিশ্চয়ই শূন্য থাকবে না। যে কোনো সময় তাদেরকে বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে দরকার হবে। সেই ক্ষেত্রে আমরা হাইকোর্ট ডিভিশনের যে সমস্ত বিচারপতির নাম শুনতে পাচ্ছি, যদি এই অ্যাপিলেট ডিভিশনের 6 জন পদত্যাগ করেন, সেক্ষেত্রে সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি AK-M আসাদুজ্জামান, বিচারপতি জুবাইর রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল কবির এবং বিচারপতি শেখ আব্দুল আউয়াল, এনাদের নাম শোনা যাচ্ছে। এবং বিচারপতি আতাউর রহমান খান হাইকোর্ট ডিভিশন থেকে, তারা যদি অ্যাপিলেট ডিভিশনের এনারা পদত্যাগ করার পরে হাইকোর্ট ডিভিশন থেকে তাদেরকে অ্যাপিলেট ডিভিশনে আনা হতে পারে বা তারা আসতে পারেন, তেমনটি সম্ভাব্য তালিকায় আমরা জানতে পারছি। দেখুন, এক্ষেত্রে বলে রাখি, এই যে অ্যাপিলেট ডিভিশনের যে 7 জন বিচারপতি রয়েছেন, তাদের মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং তার পরবর্তীতেই যিনি রয়েছেন বিচারপতি M এনায়েতুর রহিম, বিচারপতি শাহিনুর ইসলাম এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেন, এই 4 জন বিচারপতি কিন্তু মানবতা বিরোধী অপরাধের যেই ট্রাইব্যুনাল ছিল, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে কিন্তু এরা 3-4 জনই কাজ করেছেন। সেখান থেকে তারা পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশনে এসেছেন। সুতরাং শিক্ষার্থীদের যেই দাবি এবং ছাত্র জনতার যে দাবি, তারা বলছেন যে অ্যাপিলেট ডিভিশনের যে প্রধান বিচারপতি সহ যেই 7 জন রয়েছেন তাদের পদত্যাগের দাবি জানিয়েছেন। এই দাবির পেছনে যে যুক্তিগুলো বা যে
অভিযোগগুলো এসেছে সেটি কিন্তু শুধু শিক্ষার্থীরা বা ছাত্র জনতা যে আজকেই দিচ্ছেন বিষয়টি এরকম নয়। এখানে অনেক আগে থেকে এখানে সাধারণ আইনজীবীরা এবং বিভিন্ন দলের যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু অনেক আগে থেকে এই অভিযোগগুলো করেছেন, এবং আমরা যেটি দেখেছি যে বিভিন্ন সময় এসব অভিযোগ উত্থাপন করতে যেয়ে অনেক আইনজীবী কিন্তু কন্টেম্পিটিশনের শিকার হয়েছেন। আমরা এখন একটু এই আজকে সারাদিন ধরে যা কিছু হলো সেই বিষয় নিয়ে আমার সহকর্মী ছিলেন, অহন ছিলেন, আমরা একটু সরাসরি তার সাথে কথা বলবো। তিনি দেখেছেন যে আসলে এখানে সেই 9:30 থেকে যখন শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়েছেন তারা কি করেছেন, এবং তারা প্রথমে এসে আইটি রুম সেটি কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছিলেন যাতে ফুল কোর্ট অনলাইনে বসতে না পারে। আমার সাথে রয়েছেন অহন, আপনি দেখেছেন, আগে জানতে চাইবো যে কিছুক্ষণ আগে হাজারো শিক্ষার্থী জনতা তারা মিছিল নিয়ে গেছেন, তারা ঠিক কি জেনে বা কি বুঝে এখান থেকে গেলেন, কি সান্ত্বনা নিয়ে গেলেন? যখন প্রধান বিচারপতি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি পদত্যাগ করবেন, এই খবরটি যখন তারা জানতে পেরেছেন তখন তারা বলেছেন ঠিক আছে, সন্ধ্যা পর্যন্ত যেহেতু সময় রয়েছে এবং বঙ্গভবনে প্রধান বিচারপতি গিয়ে হয়তো পদত্যাগ করবেন এমন একটি খবর তারা শুনেছেন, তারপরে কিন্তু তারা এই স্থানটি ছেড়েছেন। এবং এটি স্পর্শকাতর জায়গা, আপনি জেনে থাকবেন, যে কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন, আমরা বিজিবির সদস্যকেও দেখেছিলাম, নৌবাহিনীর সদস্যরা রয়েছেন, তাদেরকে বুঝিয়ে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আপাতত তারা যাওয়ার সময় বলে গেছেন যে রাজপথ তারা ছাড়ছেন না যতক্ষণ না রাষ্ট্রের পুনর্সংস্কার না হচ্ছে। একেবারে যে সংস্কারের জন্য এই আন্দোলন তারা গড়ে তুলেছিলেন, যতক্ষণ না তাদের সেই আন্দোলন একেবারে সফলভাবে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, এমন ঘোষণা। শিক্ষার্থীরা যখন খুবই উত্তেজিত ছিল এবং খুবই উত্তাল ছিল এই অঙ্গন, আপনি ছিলেন, তারা বলছিলেন যে আজকে ফুল কোর্টের পেছনে একটা মানে অসৎ উদ্দেশ্য থাকতে পারে। জুডিশিয়ারি যে কু আমরা ধারণা করছিলাম, এবং সেটি আমি সকাল থেকেই ছিলাম। সকালে কিন্তু আইনজীবীরা শুরুতে একেবারেই তারা নানান জায়গায় ছড়িয়ে ছিটে ছিলেন, এবং তারপরে যখন 10টার দিকে তারা জড়ো হন এবং স্লোগান দিতে থাকেন, এবং তারপরে আমরা খবর শুনি ফুলকোটের সেই সভাটি আর হচ্ছে না, এবং তারা তখন নিশ্চিত হন যে ফুলকোটের সভাটি তারা করতে চেয়েছিলেন কোনো একটি কু করার জন্য। অর্থাৎ বাংলাদেশকে একেবারেই যে এখন পর্যন্ত নেতৃত্ব আসছে সেই নেতৃত্বের হাতে যে যাচ্ছে তারা সেটি এখন পর্যন্ত মানতে পারছেন না, এবং যে কারণে এই ধরনের কু করার পরিকল্পনা তারা করছেন এমনটি এখানকার যারা আন্দোলন করছেন তাদের দাবি ছিল, এবং তারা সেই কুটি আর হচ্ছে না এমনটি তারা জানতে পেরে তারপরে তাদের সেই আন্দোলনটি এখন ফুল কোর্ট যে বসছে এটি আমরা যারা এই আইন অঙ্গনে সংবাদ সংগ্রহ করি ল বিটের, আমরাই অনেক পরে জানতে পেরেছি, অনেক আইনজীবীও জানেননি। মানে খুব অল্প সময়ের ভিতরে এত শিক্ষার্থী কিভাবে জড়ো হলো, মানে আপনি কি দেখেছেন ওই সময়টা? মানে এক ডাকে, এটা তো মানে আগের সিদ্ধান্ত ছিল না, হঠাৎ করে কি দেখেছিলেন? দেখুন, শিক্ষার্থীরা তো আগে থেকেই সংঘবদ্ধ, এবং এটি গণজোয়ার। আমার আশেপাশে যারা বলছিলেন এই যে গণজোয়ার, সেই গণজোয়ারটি এমনভাবে সবার মাঝে ছড়িয়ে গেছে, এমনভাবে সবার মাঝে ছড়িয়ে গেছে, যে কারণে একজন যখন এই খবরটি জেনেছেন যে ফুলকোটে সভাটি বসছে তখনই কিন্তু সবাই উত্তাল হয়ে গেছেন। এবং আমরা দেখেছি শুধু ঢাকা ইউনিভার্সিটি নয়, আশেপাশে বিভিন্ন এলাকায় কিন্তু শিক্ষার্থীরা জড়ো হওয়া শুরু করেছেন। এবং শুধু এই হাইকোর্ট চত্বরে নয়, আমরা দেখেছি যে জেলা শহরের যে সব বিচার কার্যালয় রয়েছে সেখানেও কিন্তু জড়ো হওয়া শুরু করেছিলেন। পরে শিক্ষার্থীর যারা সমন্বয়ক ছিলেন তারা বলছিলেন যে না, জেলা শহরের সেই সব বিচার বিভাগের প্রতি তাদের যাওয়ার এখন দরকার নেই, কিংবা সেখানে আন্দোলন করার কোনো প্রয়োজন নেই। তাদের একটি দাবি ছিল সকাল থেকে, এবং গতকালও আমরা শুনেছি 57 জন বিচারপতি তারা কথা বলছিলেন, এবং সবশেষ তারা 7 জন, অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনে যে 7 জন রয়েছেন এই 7 জনের অবশ্যই পদত্যাগ আজকের মধ্যে করতে হবে, এমন দাবি তারা জানিয়ে কিন্তু এখান থেকে সরে গেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি শুনছিলেন যে আমাদের সহকর্মী অহন ছিলেন, তিনি জানাচ্ছিলেন এখানে তিনিও ছিলেন। দেখুন, এখন পর্যন্ত সর্বশেষ যে তথ্য, নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে, রাষ্ট্রপতির কাছে যে কোনো সময় অ্যাপিলেট ডিভিশনের যেই বিচারপতি রয়েছেন, প্রধান বিচারপতি সহ, তারা তাদের পদত্যাগপত্র জমা দিবেন। আরেকটি বিষয়, আইন উপদেষ্টা, আইন মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব পেয়েছেন প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আসিফ নজরুল, তিনি এরই মধ্যে জানিয়েছেন যে বিচারিক আদালতগুলো, অর্থাৎ বিভিন্ন জেলা জজ কোর্ট যেগুলো রয়েছে, বিশেষ ট্রাইব্যুনাল যেগুলো রয়েছে, এগুলোতে যেহেতু সাধারণত নিয়োগ হয় জুডিশিয়ারির মাধ্যমে, সরকার নিয়োগ দিয়ে থাকে, সুতরাং সেই জায়গায় তারা সরকারি কর্মকর্তা, তাদের ব্যাপারে যেন কোনো ধরনের সেখানে কোনো আঘাত না করা হয়, সেখানে ভাঙচুর না করা হয়, সেই দাবি শিক্ষার্থীরাও জানিয়েছেন এবং আইন উপদেষ্টা তিনিও জানিয়েছেন। তো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে এই ছিল সর্বশেষ। এখন দেখার অপেক্ষা কখন নাগাদ তারা যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগ করেন সেটি সংগ্রহ করতে থাকুন। এদিকে প্রধান বিচারপতি পদত্যাগের দাবি অনুধাবন করতে পারবেন বলে আশা আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের। সকালে প্রথমবারের মতো আইন মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অধ্যাপক আসিফ নজরুল জানান, প্রধান বিচারপতির ফুলকোর্ট সভা ডাকা অনভিপ্রেত ঘটনা, এটি পরাজিত স্বৈরাচারীদের পক্ষে একটি পদক্ষেপ। এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, সাইবার নিরাপত্তা আইন সহ কালো আইনগুলোর থাকার কোনো কারণ নেই, তবে বিগত সরকারের গঠন করা তদন্ত কমিশন থাকবে কিনা সে বিষয়ে এখনই বলা যাচ্ছে না। অন্তর্বর্তী সরকারের মেয়াদ চূড়ান্ত হয়নি উল্লেখ করে আসিফ নজরুল আরও বলেন,
রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাইবে, কিন্তু ছাত্র জনতার সংস্কারের যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়ন করতে সময় লাগবে। অনভিপ্রেত ঘটনা, এই ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটলেই ভালো। আমরা তো মনে করি সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সংবিধান রক্ষণের, মানবাধিকার রক্ষণের জন্য একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান। তো এমন কিছু কারোরই করা উচিত না যেখানে ছাত্র জনতার যে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান, এটার বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানোর চেষ্টা কারো করা উচিত না। এদিকে সারা দেশে নিম্ন আদালতের কোনো ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বিভিন্ন জেলায় নিম্ন আদালত ঘেরাওয়ের খবর পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, নিম্ন আদালত বিষয়ে ছাত্র জনতার কোনো দাবি নেই। দুপুরে ফেসবুক পেজে দেয়া ভিডিও বার্তায় আসিফ নজরুল এসব কথা বলেন। তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্য কয়েকজন বিচারপতির পদত্যাগের দাবি ছাত্র জনতার। নিম্ন আদালতের বিষয়ে তাদের কোনো কর্মসূচি নেই। ভিডিও বার্তায় আসিফ নজরুল জেলা আদালতে কোনো ধ্বংসযোগ্য বা নাশকতামূলক কাজ না করার আহ্বান জানান। নিম্ন আদালত অর্থাৎ জেলার যে আদালতগুলো আছে, কিছু এলাকাতে সেখানে ঘেরাও হয়েছে, এই ধরনের ডিস্টার্বিং খবর পেয়েছি। তো আমি যারা আন্দোলনকারী ছাত্র জনতা ভাই আছেন তাদের কাছে আমি একটা অনুরোধ করব, কোনো অবস্থাতেই জেলার কোনো আদালতে কোনো ধ্বংসযোগ্য বা নাশকতামূলক কাজ করবেন না, এবং সেখানে ঘেরাও করারও প্রয়োজন নাই। আমি যতদূর জানি, আমি আপনাদের কনফার্ম করছি, ছাত্র জনতার পক্ষ থেকে যেই প্রত্যাশাটা ছিল সেটা হচ্ছে উচ্চ আদালতের, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং অন্যান্য কিছু জাজের পদত্যাগের ব্যাপারে। কোটা আন্দোলনে প্রাণ দেয়া আবু সাঈদের বাড়িতে গেলেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার কবর জিয়ারতের পর সমবেদনা জানান স্বজনদের। বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আবু সাঈদ সবার ঘরের সন্তান। যে স্বপ্ন নিয়ে তিনি জীবন দিয়েছেন তা বাস্তবায়ন করা হবে। পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের বাড়ি। শনিবার বেলা 11টার দিকে সেখানে যান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় নিহত সাঈদের কবর জিয়ারত করেন তিনি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন নীরবে। পরে যান সাঈদের স্বজনদের কাছে, দেন তার পরিবারের পাশে থাকার আশ্বাস। এ সময় ডক্টর ইউনূস বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার পরিবারের সন্তান আবু সাঈদ। এছাড়া বিশৃঙ্খলা ও ধর্ম নিয়ে বাড়াবাড়ি বন্ধের আহ্বানও জানান তিনি। হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাঈদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান। আরও বলেন, আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশকে রক্ষা করতে হবে আবু সাঈদেরই, তাই পাশে থাকতে হবে তার পরিবারের। আবু সাঈদের মা সবার মা, এবং সবার মা আবু সাঈদের মা। কাজে তাকে রক্ষা করতে হবে, তাদের বোনদের রক্ষা করতে হবে, তাদের ছেলে ভাইদের রক্ষা করতে হবে, সবাই মিলে করে। এটা এক বাংলাদেশ, দুই বাংলাদেশ নেই, এটা আবু সাঈদের বাংলাদেশ। পরিবারের পক্ষ থেকে সাঈদকে বীরের মর্যাদা দেওয়ার পাশাপাশি দোষীদের শাস্তির দাবি জানানো হয়। 16 জুলাই কোটা আন্দোলনে বিক্ষোভের সময় সংঘর্ষে গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোটা আন্দোলনে প্রাণ দেয়া আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে দেখা করার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন তিনি। ছুটির দিনেও রাজধানীতে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের কাজ করছেন শিক্ষার্থীরা। তাদের বাঁশি, লাঠি আর হাতের ইশারায় চলছে সব যানবাহন। সকাল থেকে সড়কে যানবাহনের সংখ্যা বাড়ায়, বেড়েছে তাদের ব্যস্ততাও। বাস, মোটরসাইকেল, রিকশা সহ প্রতিটি গাড়ির জন্য আলাদা লেনের ব্যবস্থা করা হয়েছে। শৃঙ্খলা মেনেই চলছেন চালকরা। কেউ হেলমেট ছাড়া মোটরসাইকেলে চলাচল করলে তাদের থামিয়ে বোঝানো হচ্ছে। কাজের জন্য প্রশংসাও পাচ্ছেন সড়কে থাকা শিক্ষার্থীরা। এদিকে আবর্জনা পরিষ্কারের পাশাপাশি দল বেঁধে দেয়ালের নানা স্লোগান মুছে সেখানে ছাত্র জনতার আন্দোলনের গৌরবময় নানা গ্রাফিতিও আঁকছেন শিক্ষার্থীরা। নতুন বাংলাদেশ নিয়ে বিভিন্ন স্লোগান ও দেয়াল লিখনে খুশি সাধারণ মানুষ। সড়কে বিভাজনে গাছের চারাও লাগাতে দেখা যায় শিক্ষার্থীদের। এখানে হচ্ছে আমরা ট্রাফিকের কাজ করছি, এখানে বিভিন্ন ভলান্টিয়ার আছে, স্বেচ্ছাসেবকরা আছে, আরও অন্যান্য ডিপার্টমেন্টের সবাই এখানে কাজ করছে।
হেলমেটগুলো চেক দিচ্ছি, যদি কারো হেলমেট না পাচ্ছি তাদেরকে আমরা বুঝিয়ে ছেড়ে দিচ্ছি। আর আমরা এই বিষয়টা লক্ষ্য করছি, এখানে স্কুল কলেজের অনেক ছোট বাচ্চারা আসে, তাদের নিরাপত্তা দিচ্ছি। নিশ্চিন্তে রাস্তা পারাপার হতে পারছে, যানজট মুক্ত হচ্ছে, আগের মতো কিন্তু যানজট নাই। আরও জানাতে শ্যামলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, বেশ কয়েকদিন ধরেই ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের কর্মতৎপরতা দেখা যাচ্ছে, আজকের পরিস্থিতি কেমন শ্যামলীতে? কি সাফাত, অন্য সময় আমরা দেখেছি যে এতদিন যেটি দেখেছি যে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, তারা বিভিন্ন আলপনা করছে, তারা বিভিন্ন গ্রাফিতি করছে রাজধানীর বিভিন্ন দেয়ালে। এখন আমরা যেখানে রয়েছি সেটা শ্যামলীর যে রিং রোড এলাকা, সেখানে আমরা দেখছি একটি ভিন্ন ধর্মী কাজ, সেটি হচ্ছে বৃক্ষরোপণ। এখানে রাস্তার যে আইল্যান্ডটি রয়েছে সেখানে আমরা দেখছি যে এখানের স্থানীয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে বিভিন্ন রকমের গাছ লাগাচ্ছেন এবং সেখানে নিম গাছ এবং বিভিন্ন যে সকল উপকারী গাছ রয়েছে যেগুলো আমাদের প্রকৃতির জন্য প্রয়োজন, সেই গাছ কিন্তু তারা এখানে রোপণ করছেন। এবং তারা যেমনটি আমাদের জানাচ্ছিলেন যে এখানে আমরা একটি নতুন বিজয় কিন্তু এনেছি এবং এখন যেটি প্রয়োজন সেটি হচ্ছে দেশের সংস্কার। তো দেশের সংস্কারে কিন্তু জলবায়ু একটি অন্যতম একটি ভূমিকা। তো সেখানে এখন জলবায়ু পরিবর্তনের জন্য এবং একটি ভালো পরিবেশের জন্য আমাদের কিন্তু আসলে বৃক্ষরোপণের দিকে আসলে আমরা দেখেছি যে বিশিষ্টজনেরা সবসময় জোর দিয়ে থাকেন এবং বৃক্ষরোপণের দিকে। তো এখন আসলে সেটি হচ্ছে এবং এই যে নাশকতা যা চলেছিল বিগত কয়েকদিন, এখানে কিন্তু অনেক গাছ কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছিল বিভিন্ন মিছিল এবং বিভিন্ন তাণ্ডবের কারণে। তো এখন যেটি দেখা যাচ্ছে সেই শিক্ষার্থীরা কিন্তু সেই জায়গাগুলো মেরামত করছে, তারা কিন্তু একটি নতুন একটি রাষ্ট্র গড়ার কিন্তু স্বপ্ন দেখছে এবং যার ফলে কিন্তু তাদের এই বৃক্ষরোপণের মতো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তারা আজকে রাখছে। এবং শুধু এখানেই নয়, সারা রাজধানী জুড়ে কিন্তু আমরা দেখেছি যে দেশ সংস্কারের যে তাদের যে এগিয়ে আসার যে বিষয়টি, সেটা কিন্তু আমরা প্রতিটি সড়কেই দেখেছি তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আপনি জানেন যে পুলিশ কিন্তু বিভিন্ন কারণে তাদের যে নিরাপত্তাজনিত যে কারণ, সেটির কারণে কিন্তু তারা নামতে পারছে না। তো ফলশ্রুতিতে যে ট্রাফিক কন্ট্রোলের যে বিষয়টি, তারপরে বিভিন্ন সময় আমরা দেখি যে অসাধু কিছু মানুষ কিন্তু বিভিন্ন কর্মকাণ্ড করে থাকেন যে গাড়ির মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা গাড়ি কিন্তু চেক করছে বিভিন্ন পয়েন্টে, যে আপনি জানেন যে কেউ যেন অবৈধ কোনো কিছু গাড়িতে বহন করতে না পারে, সে বিষয়টি তারা দেখছে। তেমনি বিভিন্ন বার্তাবহ যে বিভিন্ন যে মেসেজ, সেটি কিন্তু আমরা দেখছি যে গ্রাফিতির মাধ্যমে তুলে ধরছে, যে আগামী প্রজন্ম যেন জানতে পারে 2024 সালে শিক্ষার্থীদের যে আত্মত্যাগ এই দেশের জন্য, এই নতুন যে সংস্কারের জন্য, এই স্বৈরাচারের পতনের বিরুদ্ধে। তো সেটি কিন্তু তারা চিত্র ফুটিয়ে তুলছে এবং তারা এখন যেটি কাজ করছে সেটি হচ্ছে দেশ সংস্কারের। এবং এখন আমরা দেখছি যে আসলে বৃক্ষরোপণ এর যে মতো একটি ভালো কাজ, সেটি কিন্তু শিক্ষার্থীরা খুব উৎফুল্লভাবে তারা এটি চালিয়ে আসছে। এবং এখানে যে সকল শিক্ষার্থী রয়েছেন তাদের পাশাপাশি আমরা একটি পয়েন্টে দেখেছি তাদের যারা অভিভাবক রয়েছে তারাও কিন্তু এই ছোট ছোট তাদের ছেলে মেয়েদের সঙ্গে কিন্তু নেমে এসেছে। তাদেরকে আমরা দেখেছি গ্রাফিতির কাজ করতে, তাদেরকেও দেখেছি যে অনেককে দেখেছি যে একই সাথে এই দুপুরের বাবা এবং তার শিশুরা কিন্তু একই সাথে আমরা খেতে দেখেছি। এরকম অনেক সুন্দর কিন্তু চিত্র আমরা রাজধানী জুড়ে দেখেছি। তো এখন যদি বলতে হয় আসলে এই যে শিক্ষার্থীরা যে বিজয় আনার পর এই যে রাষ্ট্র সংস্কার, সেই সংস্কারের দায়িত্ব কিন্তু তারা অনেকটাই নিজের হাতে পালন করছে। সাফা, দেশ সংস্কারের দায়িত্ব তুলে নিয়েছেন শিক্ষার্থীরা, শ্যামলী থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। বাজার তদারকি, ট্রাফিক নিয়ন্ত্রণ ও রাস্তা পরিষ্কার সহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। দুপুরে বরিশাল নগরীর পোর্ট রোড পাইকারি মৎস্য বাজার পরিদর্শন করেন তারা। পরে তারা ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন। এ সময় কেউ যাতে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়াতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। পাবনায় সকালে বিভিন্ন কাঁচা বাজার পরিদর্শন করেন সাধারণ শিক্ষার্থীরা। দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন তারা। এছাড়া পটুয়াখালী ও নাটোরে পণ্যের গুণগত মান যাচাইয়ের পাশাপাশি বাজার দর তদারকি করেন শিক্ষার্থীরা। লক্ষ্মীপুরে 5টি উপজেলায় সড়কে দায়িত্ব পালন এবং মুন্সিগঞ্জে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত থানা ও পৌরসভা পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন তারা।
আলু কত করে? শিল্পে গ্যাস সংকট দূর করার পাশাপাশি সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে। শনিবার অন্তর্বর্তী সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান একথা জানান। সকালে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন শিল্প বিষয়ক উপদেষ্টা। বলেন, ক্ষুদ্র শিল্প ঘিরে নতুন পরিকল্পনা রয়েছে অন্তর্বর্তী সরকারের। এছাড়া কঠোর হাতে দুর্নীতি দমন করে সাভারের চামড়া শিল্প প্রক্রিয়াকরণ অঞ্চলকে এগিয়ে নেয়ার আহ্বান জানান আদিলুর রহমান খান। শিল্প উপদেষ্টা আরও জানান, জাহাজ শিল্পের বিকাশে সরকারের কিছু পরিকল্পনা রয়েছে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এত মানুষের রক্তের উপর দিয়ে আমরা দায়িত্বে এসেছি, এখানে দুর্নীতির ব্যাপারে তো আমাদের কঠোর হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এবং যেটা বললাম, গ্যাসের চাহিদাটা আছে, মন্ত্রণালয় চালানোর জন্য গোড়াশালের ক্ষেত্রেও কিছুটা আছে, আমরা এটা আরও দেখছি। 3 দিন বন্ধ থাকার পর দেশের অর্ধেকের বেশি থানা কাজ শুরু করেছে। আজও বিভিন্ন থানায় কাজে যোগ দেন পুলিশ সদস্যরা। সীমিত পরিসরে দাপ্তরিক কাজ শুরু হলেও এখনও রাস্তায় তাদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না। বরিশালে 6 দিন পর 14টি থানায় সীমিত পরিসরে শুরু হয়েছে পুলিশের দাপ্তরিক কার্যক্রম, তবে কোনো টহল পুলিশকে দেখা যায়নি। এদিকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রত্যেক থানায় মোতায়েন আছে সেনা সদস্য। গাজীপুর মেট্রোপলিটনের 8 থানার মধ্যে 7টির কার্যক্রম শুরু হয়েছে। লক্ষ্মীপুরে 6টি থানার মধ্যে সদর, চন্দ্রগঞ্জ ও রামগতি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। এছাড়া কমলনগর থানার সদস্যরাও কাজে যোগ দিচ্ছেন। জেলা পুলিশ সুপার জানান, পর্যায়ক্রমে সব থানার কার্যক্রম শুরু হবে। মানুষের সেবা নিশ্চিতের লক্ষ্যে পুলিশের ভাবমূর্তি ফিরিয়ে আনার কাজ চলছে বলেও জানান তিনি। সেবা দিতে আসে, আমরা তাকে ফিরিয়ে নিয়ে আমরা তাকে সেবা দিয়ে থাকি, সে যে ধরনের সেবাই হোক। আর আমাদের কার্যক্রম, আমাদের 149 জন সে আমাদের যে অফিসার ফোর্স সবাই আমাদের থানায় আছে, হাজির আছে। আমরা কোনো সমস্যা হলে সেনাবাহিনীর সমাধানে সেগুলো সমাধান করার চেষ্টা করি। আজকে 3টি থানায় কার্যক্রম শুরু হলো, আর পরবর্তীতে পর্যায়ক্রমে আরও 3টি থানার কার্যক্রম শুরু হবে। আপনারা দেখেছেন যে এখানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অন্যান্য ছাত্র জনতা যারা আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ সকলের সহযোগিতায় আমরা আজকে লক্ষ্মীপুর সদর থানা আবার নতুন রূপে কার্যক্রম শুরু করলাম। রাজারবাগে পুলিশ সদস্যদের কাজে ফেরাতে সভার আয়োজন হলেও মাঝপথে তা বন্ধ হয়ে যায়। শুক্রবার বিকেলে 11 দফা দাবিতে আন্দোলনরত পুলিশ সদস্যদের হট্টগোলের মধ্যে সভা শেষ না করেই চলে যান আইজিপি মোহাম্মদ মইনুল ইসলাম। এর আগে সভায় আহত পুলিশ সদস্যদের আধুনিক চিকিৎসার আশ্বাস দেন আইজিপি। পাশাপাশি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে মোটা অঙ্কের টাকা দেওয়ার ঘোষণা দেন। এর পরপরই হট্টগোল শুরু করেন পুলিশ সদস্যরা। নানা দাবি দেওয়া তুলে ধরে প্রকাশ করেন ক্ষোভ ও হতাশা। তারা বলেন, জীবনের নিরাপত্তা না পাওয়া পর্যন্ত কাজে ফিরতে চান না তারা। এ সময় সভা শেষ না করেই সেখান থেকে চলে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেনের, তবে তিনি যেতে পারেননি। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত অভিযোগে যুবদল ও ছাত্রদলের 15 জনকে বহিষ্কার করা হয়েছে। গত 4 দিনে দেশের বিভিন্ন ইউনিট থেকে তাদেরকে বহিষ্কার করে বিএনপির সহযোগী সংগঠনগুলো। সরকারের পতনের পর সারা দেশে হামলা ও ভাঙচুরের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় বিএনপির নেতৃত্ব। এ বিষয়ে যুবদল ও ছাত্রদল জানায়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদল এ পর্যন্ত 12 জনকে বহিষ্কার ও অন্তত 5 জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আর ছাত্রদলের 3 জনকে বহিষ্কার ও 1 জনকে সাংগঠনিক পদ থেকে দেয়া হয়েছে অব্যাহতি। বিএনপির সহযোগী সংগঠনগুলো বলছে, নেতাকর্মীরা যেন সতর্ক হয় এবং ভুল পথে না যায়, সেজন্য এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জামালপুর জেলা কারাগারে বন্দীদের নিজেদের মধ্যে সংঘর্ষে আহত আরেক বন্দী মারা গেছে। এ নিয়ে নিহত হলেন 7 জন বন্দী। এর আগে বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতরে বন্দীদের 2 পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় তারা কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করে এবং আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করে কারারক্ষীরা। পরে বিক্ষুব্ধ বন্দীরা কারাগারের ভেতরের 2টি ভবন, জেলারের কক্ষ ও প্রধান গেটের ভেতরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এতে জেলার ও ১৩ কারারক্ষী সহ অন্তত ৪ বন্দী আহত হয়। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরাপুর ভান্ডার গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রায়হান আলী শেরপুর ভান্ডারের রাজিবুল হকের ছেলে। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ১২টার দিকে এক ব্যক্তিকে অন্ধকারে ঘোরাঘুরি করতে দেখে ডাকাত সন্দেহে স্থানীয়রা মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কয়েকদিন আগে এক বাড়িতে ডাকাতির ঘটনার জেরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছিল বলে জানিয়েছে পুলিশ। রাজনৈতিক অস্থিরতার কারণে এক সপ্তাহ ধরে বন্ধ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য পরিষ্কার কার্যক্রম। শুক্রবার সীমিত পরিসরে চালু হলেও তা যথেষ্ট নয়। ফলে বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে আবর্জনার স্তূপ। কর্তৃপক্ষ সহিংসতায় যানবাহনের ক্ষতির কথা বললেও একে অজুহাত বলে মনে করছে সুশীল সমাজ। সিটি কর্পোরেশনের হিসেবে চট্টগ্রামে প্রতিদিন বর্জ্য তৈরি হয় প্রায় ১৫০০ টন। কোটা সংস্কার আন্দোলন এবং সরকার পতনের কারণে অস্থিতিশীল পরিস্থিতিতে অন্তত ৬ দিন এসব বর্জ্য সংগ্রহ ও পরিষ্কার করা যায়নি। ফলে বিভিন্ন ডাস্টবিন গলিতে জমেছে বর্জ্যের স্তূপ, যার পরিমাণ ১০,০০০ টন বলে ধারণা চসিকের। নগরীর বর্জ্য সরাতে মূল সড়কগুলোতে সাধ্যমতো পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শিক্ষার্থীরা, তবে তা যথেষ্ট নয়। ফলে নগরবাসীর ভোগান্তি কমেনি। আগে যেভাবে ময়লা আবর্জনা নিত, এখন তো ওই ধরনের লোক পাওয়া যাচ্ছে না। যার যখন যেখানে ইচ্ছা ওখানে ময়লা পেলে চলে যাচ্ছে। এটাতে জনজীবন কিন্তু কারো দুর্ভোগ বেড়ে যাবে, প্লাস রোগ ব্যাধি শুরু হবে। কোনো অভিভাবক নেই যে এসে পরিষ্কার করবে বা কোনো সিটি কর্পোরেশন থেকে এসে তদারকি করবে। গভর্নমেন্ট যেহেতু ফর্ম করছে, হয়তো কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। সিটি কর্পোরেশন বলছে, এরই মধ্যে বর্জ্য পরিষ্কারে পুরোদমে কাজ শুরু হয়েছে। কয়েকদিনে ময়লা পরিবহনের অন্তত ৫০টি গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। লুট হয়েছে বর্জ্য পরিষ্কারের বেশিরভাগ যন্ত্রপাতি। আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৬০০-র বেশি আপনার ট্রান্সপোর্ট আমাদের ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য রয়েছে। প্রায় ৫০টার মতো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় অর্ধেকের বেশি ইকুইপমেন্ট আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কর্পোরেশনের দাবি সঠিক নয় বলে মনে করছে ভোক্তা অধিকার সংগঠনগুলো। এই অবস্থার জন্য কর্মকর্তাদের গাফিলতিকেই দায় তাদের। তাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কিন্তু ছিলেন, তারা কেন মাঠে নাই, তারা কেন এই কর্মকাণ্ডে নাই, সে বিষয়টা প্রশ্নের দাবি রাখে। তবে আমরা মনে করি এই জায়গাতে সংকটকালীন সময়ে সবসময় একটা ব্যবস্থা থাকা উচিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে প্রতিদিন প্রায় ৩,০০০ কর্মী বর্জ্য সংগ্রহ করে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সময় স্বল্পতায় শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেনি বলে এবার দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। এই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, সে কারণে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর তার পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। এর আগেও নানা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। ৬ই আগস্ট জানান শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন না, তবে ৮ই আগস্ট বলেন দেশে ফিরবেন তিনি। ৯ আগস্ট বলেন অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলেই দেশে ফিরবেন আওয়ামী লীগ সভাপতি। নারী টি-20 বিশ্বকাপ আয়োজন নিয়ে চ্যালেঞ্জের মুখে বিসিবি। নিরাপত্তা চেয়ে সেনাপ্রধানের কাছে চিঠি দিয়েছে বোর্ড। টি-20 বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিসিবির কাছে জানতে চেয়েছে আইসিসি। সেনাপ্রধানের সাথে আলোচনা করেই এই বিষয়টি নিশ্চিত করতে চায় বোর্ড। সরকার পরিবর্তনের পর পালাবদলে রাজনীতিতে জড়িত ক্রীড়া সংশ্লিষ্টদের অনেকে এখনও আড়ালে। এ অবস্থায় টুর্নামেন্ট আয়োজন নিয়ে রয়েছে শঙ্কা। এই ছিল সংবাদ দুপুরে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।